স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রতারক চক্রের দখলে জাতীয় পরিচয়পত্র সংশোধন সার্ভার। টাকার বিনিময়ে কর্মকর্তাদের অজান্তেই দেশের যে কোনো নাগরিকের নাম, পিতার নাম বা বয়স পরিবর্তন করছে চক্রটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি, যোগাযোগ আর মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করলেও ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। নূপুর মাহমুদের অনুসন্ধান। ২৪ ঘণ্টায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফেসবুকে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন মুন্সিগঞ্জের রেদওয়ান। তখন সেবাগ্রহীতা রেদওয়ানকে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদ পরিচয় দিয়ে জানানো হয় ২৫,০০০ টাকা দিলেই মিলবে সমাধান। ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ পরিবর্তন করা যাবে। হয়েছেও তাই। জন্ম তারিখ পরিবর্তন করে দেওয়ায় আতিক মাসুদ পরিচয় দেওয়া ওই ব্যক্তির উপর আস্থা পান রেদওয়ান। এরপর এলাকার পরিচিতজনদের পরিচয়পত্র সংশোধনীর কাজও করে দিতে থাকেন আতিক মাসুদ পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে। কিন্তু সন্দেহের দানা বাঁধে বেশ কয়েকজনের কাছ থেকে পরিচয়পত্র সংশোধনের কথা বলে টাকা নিয়ে টালবাহানা করায়। ফোনে যোগাযোগ করলে জানান নির্বাচন কমিশনের কাছে তিনি ৩০৫ নম্বর রুমে ব্যস্ত আছেন। এক পর্যায়ে রেদওয়ানের ফোন ধরায় বন্ধ করে দেন। তার সাথে কন্ট্যাক্ট ছিল ২৫,০০০, সে আমার কাছ থেকে ২০,০০০ টাকা নেয়। ২০,০০০ নেওয়ার পরে সে কাজটা করে না করার পরে তারপরে যখন আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, কাজটা করেন না কেন বলতে চাই, তখন আমাকে সব জায়গায় এসে ব্লক করে দেওয়ার পরে আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করি, আর সাক্ষাৎ করতে পারি না। দেখা করার চেষ্টা করছিলাম, বলছিলাম, সে বিভিন্ন ধরনের সমস্যা দাঁড় করাইছে, এটা সম্ভব না, আপনি আসলে আমাকে পাবেন না। ডাটা এন্ট্রি অপারেটর পরিচয় দেওয়া আতিক মাসুদের খোঁজে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের ৩০৫ নম্বর রুমে যায় ডিবিসি নিউজ। তবে এই নামে কেউ নেই। এখানে কর্মকর্তারা জানান ভুয়া আতিক মাসুদের খপ্পরে পড়ে অনেকেই প্রতারিত হয়েছেন। ৩০৫ নম্বর রুমের কথা হচ্ছে ৩০৫ নম্বর এই বিল্ডিং না, ওই বিল্ডিং তা বল। আপনার নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে ছবিও দেখাচ্ছে, ছবি দেখায়, তারপর নাম্বার দেওয়া যায়, নাম্বার দিয়ে ফোন দিয়ে আমরা কথা বলার চেষ্টা করি কে লোকটা। ডিবিসি নিউজের হাতে আসা নির্বাচন কমিশনের এক তদন্ত প্রতিবেদন বলছে, সিলেট, ফরিদপুর ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ইউজার আইডি থেকে সংশোধন হচ্ছে এসব পরিচয়পত্র। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না অভিযুক্ত কর্মকর্তারা। তথ্য বলছে, প্রতিটি পরিচয়পত্রের সংশোধনের ক্ষেত্রে চক্র বা হ্যাকাররা কর্মকর্তার ইউজার আইডিতে ঢুকলেও আপডেট করার সময় ওটিপি যায় কর্মকর্তার মোবাইলে। আর কর্মকর্তার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া মোবাইল ফোন থেকে কারো পক্ষে ওটিপি পাওয়া সম্ভব না। অথচ যেসব ইউজার আইডি থেকে প্রতারক চক্র এনআইডি সংশোধন করেছে, সেসব আইডিধারীদের দায়মুক্ত দেওয়া হয়েছে। তাহলে কি চক্র আর জড়িত কর্মকর্তাদের রক্ষা করতে চায় নির্বাচন কমিশন? জানতে সংশোধন অনুবিভাগের মহাপরিচালকের মুখোমুখি ডিবিসি নিউজ। ৩ জন আরইও তারা আমাদেরকে লিখিতভাবে জানায় যে তাদের আইডি থেকে তাদের অগোচরে কিছু আইডি সংশোধন হয়ে গেছে, তাদের কাছে কোনো তথ্য আসেনি। আমাদের আইটির লোকজন বলছে এটা হতে পারে না, কারণ ওই কারেকশনটা করতে হলে তার কাছে একটা ওটিপি যাবে, কিন্তু আরইও জানে না। আমার সিস্টেমের লোকজন হয়তো সিস্টেমটা জানে, সে ওই ওটিপিটা ওইখানে না পাঠিয়ে এইখানে পাঠাইতে পারে কিনা, পাঠিয়ে সে ওই কলা কৌশলগুলো করে নিতে পারে কিনা, এইটা চেক করার জন্য দিয়েছে, ওইটার আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রতারক চক্রের জালিয়াতি বন্ধ করা না গেলে দেশের প্রতিটি নাগরিকের জাতীয় পরিচয়পত্র থাকবে হুমকিতে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতিযোগী দেশের ষড়যন্ত্র এবং রাজনৈতিক অসন্তোষ বাংলাদেশের তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতার বড় কারণ। এমন অভিযোগ তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন, প্রচুর অর্থ ব্যয় করে অস্থিতিশীল করা হয় দেশের পোশাক খাত, আর এই কারণে ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে। ঝুঁকি প্রশমনের অজুহাত দিয়ে পোশাকের দাম কমান বিদেশি ক্রেতারা। ঈদ সামনে রেখে আবারও পোশাক শিল্প অস্থিতিশীল হওয়ার শঙ্কা মালিকদের। পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই শিল্প থেকেই আসে রপ্তানি আয়ের প্রায় ৮৩%। তাই পোশাক শিল্প নিয়ে রয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রও। শিল্প মালিকরা বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর লাগাতার আন্দোলন এই ষড়যন্ত্রেরই অংশ। পোশাক খাতে বেসিক্যালি যতগুলা আন্দোলন হয়েছে তার ম্যাক্সিমামগুলার পেছনেই ছিল আসলে আমাদের প্রতিযোগী দেশের ষড়যন্ত্র। শ্রমিকের আন্দোলনের নামে এগুলাকে
মানে অরাজকতা তৈরি করা হয়েছে। কোনো যৌক্তিক দাবি যদি থাকে সেটা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হওয়ার কথা। এখনও কিছু কিছু ফ্যাক্টরিতে আপনার কিছু অযৌক্তিক দাবি নিয়ে কিছু ঝামেলা হচ্ছে। ওয়ার্কাররা কাজে আসতো, কিছুক্ষণ কাজ করে কাজ বন্ধ করে বসে থাকতো, বসে থেকে একটা দাবি দিয়ে তারা কাজ থেকে বেরিয়ে চলে যেত এবং একটা ফ্যাক্টরিতে কাজ থেকে না বেরোলে তাদেরকে জোর করে বের করানোর চেষ্টা করতো। এই সিমটম কিন্তু খুব খারাপ। এটাতে আমার মনে হয়েছে প্রচুর পরিমাণ টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে ট্রেড ইউনিয়ন কিংবা অন্য কিছুর মাধ্যমে। তারা জানান বিগত সরকারের নেতাকর্মীদের মালিকানায় থাকা কারখানায় বেশি অসন্তোষ হয়েছে। এ কারণে অনেক ক্রয় আদেশ চলে যাচ্ছে প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। কার্যকর ভূমিকা রাখতে পারছে না প্রশাসক দিয়ে চালানো বিজিএমইএ। এই ফ্যাক্টরিগুলো আসলে অলমোস্ট বলা যায় এই পূর্বের যারা সরকার ছিল স্পেশালি তাদের নিয়ন্ত্রিত ফ্যাক্টরিগুলো, গ্রুপ বা যে সংঘবদ্ধ চক্র আছে তাদের যে চেষ্টা এটা অবশ্যই তারা চালাচ্ছে। শিল্প মালিকরা জানান শ্রম অসন্তোষের কারণে গত ৬ মাসে পোশাকের দাম কমেছে ১.৩৬%। অপরদিকে প্রতিযোগী দেশ এই শিল্পে প্রচুর নীতি সহায়তা এবং বিনিয়োগ পাচ্ছে। বায়াররা এখন একটি টার্ম মেনটেন করে, সেটা হলো রিস্ক মিটিগেশন। তারা বাংলাদেশের ব্যাপারে বলছে যে আমরা রিস্ক মিটিগেশন করার জন্য বাংলাদেশের সমস্ত অর্ডার না দিয়ে ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্ডিয়াতে অর্ডারগুলো চলে যাচ্ছে, শ্রীলঙ্কা এই অর্ডারগুলো চলে যাচ্ছে। এটা কিন্তু যেত না যদি আমরা আমাদের ভিত্তিটা আগের মতো শক্তিশালী থাকতো। আমরা কিন্তু রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছি। গত বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে 13% প্রবৃদ্ধি হলেও ভারত, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশে প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ। অনেক বেশি, তারা কিন্তু প্রাইসও গেইন করেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর করাইল বস্তির আগুন। শুক্রবার রাত 1:15টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে 5টি ও পরে ফায়ার সার্ভিসের আরও 3টি গাড়ি যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আশেপাশে ছড়ানোর আগে নিয়ন্ত্রণে আনে বস্তির আগুন। বস্তিতে বসবাসকারী অনেকেরই আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ থাকায় বড় দুর্ঘটনা হয়নি মন্তব্য করে ফায়ার সার্ভিস বলছে, পরবর্তী তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে। এই আগুনটা রাত 1:35 এটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখানে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে বস্তির যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে, যার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। তো ক্ষয়ক্ষতি এবং কারণ সম্পর্কে আমরা অগ্নি নির্বাপনের পরে তদন্ত করে আমরা বলতে পারবো। হোয়াইট হাউসের 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মামলা করে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বাধা পাওয়ার পর এমন পদক্ষেপ নিল সংবাদ সংস্থাটি। মামলায় নাম আসা 3 জন হলেন হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা সুসান ওয়াইলস, উপপ্রধান কর্মকর্তা টেলর বুদোভিচ ও প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। মামলায় বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানেও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এপির প্রতিবেদকদের। আজ রাজধানীতে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার 5 ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এই সিরিজের আয়োজন করছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সিরিজ সামনে রেখে 2 দলের অধিনায়কের উপস্থিতিতে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মিজানুর রহমানকে অধিনায়ক করে 16 সদস্যের বাংলাদেশ দলও ঘোষণা করা হয়। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বিকেল 3:30টায়। 1974 সালে বাংলাদেশে প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ আয়োজিত হয়েছিল। 51 বছর পর আবারও কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকায় ইতিপূর্বে একাধিক আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, যার সবগুলোতে খেলেছে নেপাল, কিন্তু কখনোই বাংলাদেশকে হারাতে পারেনি তারা। এখনকার মতো ছিল এই ডিবিসি নিউজ। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।